ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের যে প্রিপারেশনের যে গাইড তোমাদেরকে আমি দিচ্ছি, ডাইরেক্ট এন্ট্রির খুব শীঘ্রই মেন নোটিশ পাবলিকেশন হবে। আজকে আমি তোমাদের এমসিকিউ এর জন্য একটা বিশেষ একটা চ্যাপ্টার, যেটা আমি একটা ইন্টার থেকে নিয়েছি, সেটা তোমাদেরকে আজকে এমসিকিউ এর উপরে বিশেষত এমসিকিউ গুলো করবো, প্রায় 100 এমসিকিউ করবো। তার আগে কিছু বেসিক জিনিস, অ্যামালগামেশন অফ কোম্পানিজ বলতে কি বোঝায়, এটা একটু আলোচনা আমরা করব। ঠিক আছে, এসো। অ্যামালগামেশন অফ কোম্পানিজ কি, জিনিসটা কি হয়। অ্যাজ পার এএস 14 যে কথাগুলো বলা আছে, হ্যাঁ, সেই কথাগুলো আমরা এখানে আলোচনা করব ডিটেলসে। দেখো, এখানে অ্যামালগামেশনের ইন্ট্রোডাকশন যাওয়ার আগে, অ্যামালগামেশন কিন্তু দু ধরনের হয়, টাইপস অফ অ্যামালগামেশন, এমসিকিউ এর জন্য প্রযোজ্য। ঠিক আছে, এগুলো কি এমসিকিউ এর জন্য অ্যামালগামেশন দু ধরনের হয়। একটা অ্যামালগামেশন ইন দ্য নেচার অফ মার্জার, একবারে কমপ্লিটলি মার্জার যদি হয়ে যায় তবে। আর একটা হচ্ছে অ্যামালগামেশন ইন নেচার অফ পারচেজ। ঠিক আছে, একটা পারচেজ, একটা অ্যামালগামেশন অফ নেচার অফ মার্জার। ইন্ট্রোডাকশন কি, ইন্ট্রোডাকশন আমি খুব বেশি এটাতে ইন্ট্রোডাকশনে যাচ্ছি না, কারণ এমসিকিউ জন্য যাবো, মূল জায়গাতে আমরা পৌঁছাবো। ঠিক আছে, meaning of amalgamation. Amalgamation refers to the process of merger of two. Amalgamation হচ্ছে process of merger of two or more companies into a single entity, or where one company takes over the other by override purchase. Therefore, a term amalgamation contemplates two kinds of activities. তাহলে amalgamation থেকে two kinds of activities হয়। একটা হচ্ছে কি, এটা একটা প্রসেস, কি প্রসেস, টু or more companies into single company activity, টু or more companies মার্জ হয়ে যাবে, সেখান থেকে একটা কোম্পানির জন্ম হবে। or where one company করে আরেকটা কোম্পানি টেক ওভার করে, আরেকটা কোম্পানিকে টেক ওভার করে। ঠিক আছে, এইটা যখন, তাহলে এই জিনিসটা কি, টু or more companies join to form a new company, যখন দুই বা তার চাইতে বেশি কোম্পানি, দুই বা তার চাইতে বেশি কোম্পানি যখন নিউ কোম্পানি ফর্ম করে, সেটাকে আমরা অ্যামালগামেশন বলি। ঠিক আছে, দুই বা তার বেশি কোম্পানি যখন একসাথে মিলিত হয়ে একটা নতুন কোম্পানি জন্ম দেয়, পপুলারলি নোন অ্যাজ অ্যামালগামেশন। অ্যাবজর্পশন অ্যান্ড ব্লেন্ডিং অফ ওয়ান কোম্পানি, যখন একটা অ্যাবজর্পশন হয়, একটা টেক ওভার তার একটা কোম্পানিকে, পপুলারলি নোন অ্যাজ অ্যাবজর্পশন বলা হয়। এই দুটি ঘটনা ঘটে। ঠিক আছে, আমাদের বিষয়বস্তুটা হচ্ছে এটার উপরে। As discussed, this arrangement is sought by companies to receive various advantages such as economics of large scale. কেন করে এটা, অ্যামালগামেশনটা কোনো প্রয়োজন হয়, এটা একটা লার্জ স্কেল করবে, সকলে মিলে একটা লার্জ কয়েকটা কোম্পানি, তিনটে কোম্পানি, ধরো তিনটে কোম্পানি আছে যারা একই ধরনের বিজনেস করে, তারা বললাম একটা বিগ কোম্পানি ফর্ম করবে, তাহলে তোরা অ্যামালগামেট হয়ে গেল। আরেকটা কি হয় না, অ্যাভয়েডিং কম্পিটিশন, তাদের মধ্যে তিনটে কোম্পানি যদি এক হয়ে যায়, তাহলে একে অপরের কম্পিটিটর বাজারে কেউ থাকলো না, তারা একসাথে বিজনেস করতে পারবে, তাতে ওদের এফিসিয়েন্সিটা বাড়বে, এক্সপেন্শন হবে, ইনক্রিজ মার্কেট শেয়ারটা, মার্কেট ভ্যালুয়েশনটা ওদের বেড়ে যাবে। ইন অ্যামালগামেশন উই হ্যাভ জেনারেলি টু কোম্পানিজ, তাহলে অ্যামালগামেশন হতে গেলে দু ধরনের দুটো কোম্পানি থাকে, কোনটাকে কি বলবে এটা মনে রাখবে, এটা এমসিকিউ থাকবে, এটাকে এমসিকিউ জন্য করতে পারো। এটা এটা হচ্ছে এক দুটো কোম্পানি, কেন ভেন্ডার অর ট্রান্সফারিং কোম্পানি, যে কোম্পানি ট্রান্সফার হচ্ছে আর কি, মানে যাকে অ্যাবজর্ব করা হচ্ছে, যাকে দখল করা হচ্ছে, সেই কোম্পানিটা ভেন্ডার কোম্পানি। আর যে ট্রান্সফারিং কোম্পানি, যে যে দখল করছে বা যে কিনে নিচ্ছে, তাকে ট্রান্সফারিং কোম্পানি বা ভেন্ডি কোম্পানি বলে। ঠিক আছে, লেট আস আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট থ্রু এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা বুঝি। ধরো কোম্পানি এ অ্যান্ড কোম্পানি বি, এই দুটো কোম্পানি আছে, এরা অ্যামালগেমেট করছে, সি কোম্পানি করছে, একটা নতুন কোম্পানি হচ্ছে সি, এটা নিউ কোম্পানি, এটা হচ্ছে নিউ কোম্পানি। আর এই দুটো হচ্ছে ওল্ড কোম্পানি, এটা ওল্ড কোম্পানি আর এটা হচ্ছে ওল্ড কোম্পানি। তাহলে এই দুটো কোম্পানি এ আর কোম্পানি বি টু ফর্ম কোম্পানি সি, তাহলে কোম্পানি এ বি কে কি বলবো, ট্রান্সফারার কোম্পানি, এগুলো মনে হয়, এদের অ্যাকাউন্টিং আলাদা হয়। ট্রান্সফারার কোম্পানি, আর সি কোম্পানি কি বলবো, তাকে বলবো ট্রান্সফারি কোম্পানি। ঠিক আছে, তাহলে ওল্ড কোম্পানি বলে ট্রান্সফারার কোম্পানি, আর নিউ কোম্পানি বলবো, নিউ কোম্পানি ইজ কল্ড ট্রান্সফারি কোম্পানি। হ্যাঁ, এই এই স্ট্র্যাটেজি, যে কৌশলে এরা কোম্পানিটা ফরমেশন হচ্ছে, তাকেই বলে অ্যামালগামেশন। ঠিক আছে, তাহলে দুই বা ততোধিক কোম্পানি যখন একটা নিউ কোম্পানি ফর্ম করে, তাকে অ্যামালগামেশন বলে। এবং পুরনো কোম্পানিগুলোকে ট্রান্সফারার কোম্পানি, আর নতুন কোম্পানিটা বলে ট্রান্সফারি কোম্পানি। এক্সাম্পল 2 নম্বর দেখো, কোম্পানি এ ইজ টেকেন ওভার বাই
by company B, তাহলে A, company A is taken over by company B, company B কি হলো, A কে পারচেজ করে নিল, hence company A is called transferor company, এটা হচ্ছে ট্রান্সফারার কোম্পানি, ঠিক আছে। আর B is called transferee company, কে কিনেছে, B কিনেছে A কে, তাহলে B হচ্ছে ট্রান্সফারি কোম্পানি, ঠিক আছে, আর A হচ্ছে ট্রান্সফারার কোম্পানি, এটাকে অ্যাবজর্পশন বলা হয়। দেখো তাহলে এই ক্ষেত্রে অ্যামালগামেশন ক্ষেত্রে দুই বা ততোধিক কোম্পানি জড়িত থাকে, আর এই টেক ওভারের ক্ষেত্রে একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে অ্যাবজর্ব করে। এক্সাম্পল 3 দেখো কি বলছে, কোম্পানি এ হ্যাজ বিন সাফারিং ফ্রম লসেস ফর 5 ইয়ার্স, কোম্পানি এ দীর্ঘদিন ধরে লস করছিল, এই কোম্পানিটা দীর্ঘদিন ধরে লস করছিল, সাফারিং ফ্রম লসেস ফর 5 ইয়ার্স। আর নিউ কোম্পানি বি কি করলো, ফ্লোটেড টু টেক ওভার দ্য এক্সিস্টিং কোম্পানি এ, তাহলে ও কি করলে, নিউ কোম্পানি ইজ ফ্লোটেড টু টেক ওভার দ্য এক্সিস্টিং কোম্পানি এ, হেন্স কোম্পানি এ ইজ ট্রান্সফার কোম্পানি আর বি ইজ কোম্পানি ট্রান্সফারি কোম্পানি। তার স্ট্র্যাটেজি এক্সটার্নাল রিকনস্ট্রাকশন, এটাকে বলে এক্সটার্নাল রিকনস্ট্রাকশন, ঠিক আছে। কি করলো, এই কোম্পানিটা দীর্ঘদিন ধরে কি কিছু লসে রান হচ্ছিল, ঠিক আছে, একটা নতুন কোম্পানি ফ্লোট করলো, নতুন কোম্পানি ফ্লোট করে এই কোম্পানিকে দখল করে নিল, টোটাল ব্যাপারটা তোমার অ্যাসেট লাইবিলিটিস যা আছে এখানে চলে এলো, এটা হচ্ছে এক্সটার্নাল রিকনস্ট্রাকশন। চলে এসো নেক্সট কি বলছে দেখো, এরপরে দেখো এখানে সুন্দর করে ওই ব্যাপারটাকে একটা ছকের মাধ্যমে বোঝানো আছে। অ্যামালগামেশন কি, টু অর মোর কোম্পানি, ঠিক আছে, একটা নতুন কোম্পানি ফর্ম হয়, তাহলে টু আর মোর কোম্পানিজ মিলে একটা নতুন কোম্পানি ফর্ম হয়, অ্যামালগামেশন বলে এটাকে। তোমার কিন্তু এমসিকিউ যেটা আছে এই জিনিসগুলো মনে রাখবে। অ্যাবজর্পশন কাকে বলে, অ্যাবজর্পশন হচ্ছে একটা এক্সিস্টিং কোম্পানি, একটা অলরেডি যে কোম্পানিটা আছে আরেকটা কোম্পানিকে সেই কিছু টেক ওভার করছে, হ্যাঁ, অধিগ্রহণ করছে, সেটা হচ্ছে এক বা একাধিক কোম্পানি হতে পারে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে এক্সটার্নাল রিকনস্ট্রাক্ট কি হচ্ছে, ইন দিস কেস আর নিউ কোম্পানি, এইখানে দেখো নতুন কোম্পানি ফর্ম হচ্ছে একটা, a new company firm take over the business of a existing company, একটা এক্সিস্টিং কোম্পানির নাম, ধরো এখানে এখানে একটা নতুন কোম্পানি ফর্ম হলো, হ্যাঁ, রাম কোম্পানি ছিল, শ্যাম কোম্পানি ছিল, দুটো মার্জ হয়ে গিয়ে একটা নতুন, একটা ধরো শিব কোম্পানি হয়ে গেল, নতুন কোম্পানি ফর্ম হলো, ঠিক আছে। কি বলছে এখানে দেখো, তার মিনিমাম কি হচ্ছে, অ্যাটলিস্ট 3 কোম্পানি ইনভলভ, মিনিমাম দেখো অ্যামালগামেশনের ক্ষেত্রে 3টে কোম্পানি থাকবে, মিনিমাম 3টে কোম্পানি, অ্যাবজর্পশনের ক্ষেত্রে অ্যাটলিস্ট 2 কোম্পানি, আর এক্সটার্নাল রিকনসে মাত্র 2 কোম্পানি, অনলি 2 কোম্পানি, এই সংখ্যাগুলো মনে রাখবে, ঠিক আছে। অ্যামালগামেশন যখন হবে দুই বা ততোধিক কোম্পানি, এখানে অ্যাটলিস্ট 3 কোম্পানি থাকবে, মানে দুটো তো থাকছেই প্লাস 1, তাহলে 3টা কোম্পানি থাকবে। আর অ্যাবজর্পশনের ক্ষেত্রে 2টো কোম্পানি থাকবে, আর তোমার এক্সটার্নাল রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে তোমার অনলি 2 কোম্পানি থাকবে, অ্যাটলিস্ট 2 কোম্পানি অ্যাবজর্পশন, আর তুমি যে এক্সটার্নাল থাকবে অনলি 2। এর কি নাম্বার অফ নিউ রেজাল্টেন্ট কি হবে, অনলি ওয়ান রেজাল্টেন্ট কোম্পানির সময় একটা কোম্পানি সম 2 কোম্পানিজ আর ওন্ড ইন আপ, তাহলে এখানে যে 3টি কোম্পানি ছিল 1+1+1, এখান থেকে কি হলো, হ্যাঁ, এখান থেকে কি হলো, না এখান থেকে দুটো কোম্পানির অস্তিত্ব চলে গেলে একটা নতুন কোম্পানি ফর্ম হলো, নো রেজাল্টেন্ট কোম্পানির সময় এখানে কিন্তু কোনো নতুন কোম্পানি ফর্ম হয় না, এখানে কোনো নতুন কোম্পানি ফর্ম হয় না, ঠিক আছে, একটা কোম্পানি আর একটা কোম্পানি, এ লিমিটেড কি করে, বি লিমিটকে অধিগ্রহণ করে, বি লিমিটেডকে অধিগ্রহণ করে, তার বি লিমিটেড থাকলে এ লিমিটেড থাকবে, ঠিক আছে। আর এখানে একটা একটা ওয়ান রেজাল্টেন্ট কোম্পানি ফর্ম আন্ডার ইন দিস কেস নিউ ফর্ম, হ্যাঁ, নিউলি ফর্ম কোম্পানি, একটা নতুন কোম্পানির জন্ম হয়, এখানে একটা নতুন কোম্পানির জন্ম হয়, ঠিক আছে। এখানে কিন্তু মাত্র দুটো, এই কেসটা হচ্ছে মাত্র দুটো, এইখানে কিন্তু মিনিমাম 3টে, ঠিক আছে। এখানে একটা সিঙ্গেল একটা ওই পুরোনো কোম্পানিগুলো উইন্ডিং আপ হয়ে যাচ্ছে, নতুন কোম্পানি জন্ম হচ্ছে, এখানে কিন্তু কারো জন্ম হচ্ছে না, অ্যাবজর্পশন এখানে কারো জন্ম হচ্ছে না, দুটো কোম্পানি থাকছে, ঠিক আছে। এখানে কিন্তু কি হচ্ছে, একটা নতুন কোম্পানি জন্ম হচ্ছে, দুটো কোম্পানি থেকে একটা নতুন কোম্পানি জন্ম হচ্ছে, ঠিক আছে। অবজেক্টিভ কি, অ্যামালগামেশন ডান টু কাট কম্পিটিশন, আগে যেটা বললাম, হ্যাঁ, রিপ দা ইকোনমিক লার্জ স্কেলে ইকোনমি করার জন্য। আর অ্যাবজর্পশন কি করছে, ডান টু কাট কম্পিটিশন রিপ দা ইকোনমি লার্জ, একই ব্যাপার থাকছে। এক্সটার্নাল কি করছে, একটা টু রিঅর্গানাইজ করছে, এক্সটার্নাল ক্ষেত্রে লসে রান করছিল। চলে এসে করে দেখি টাইপ অফ অ্যামালগামেশন। টাইপ অফ অ্যামালগামেশন হচ্ছে বললাম, অ্যামালগামেশন প্রথম মডেলে ES 14 দেওয়া আছে, তোমরা যেটা পড়ছো এখন
সেটা AS14 পড়ছে আর অ্যামালগামেশনে পড়ছে। অ্যামালগামেশন কোম্পানি, এটা কোম্পানি এক নয়, এটা অ্যামালগামেশন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 14 রয়েছে। অ্যামালগামেশন নেচার অফ মার্জার, এই মার্জার ব্যাপারটা কি? মার্জার মানে হচ্ছে কি সমস্ত অ্যাসেট প্লাস লাইবিলিটি, অ্যাসেট প্লাস লাইবিলিটিস কি হয়, টোটাল বুক ভ্যালুতে, এটা বুক ভ্যালুতে একটা সমস্ত কোম্পানিগুলো এক জায়গায় চলে আসে, অ্যামালগেমেট হয়ে যায়। কি হয়, জেনুইন পুলিং নট অনলি দ্য অ্যাসেট ও লাইবিলিটি, শুধু অ্যাসেট ও লাইবিলিটিস নয়, দ্য ট্রান্সফারি কোম্পানি বাট অলসো দ্য শেয়ার হোল্ডার ইন্টারেস্ট, সমস্ত শেয়ার হোল্ডার সবকিছু একেবারে তোমার সমস্ত বিজনেসটা ট্রান্সফার হয়ে যায়। শুধু তাই নয়, এই ধরে একই ধরনের বিজনেস, এরা যদি জুতোর কোম্পানি হয় তাহলে তারা কিন্তু তিনটে জুতোর কোম্পানি একটা বড় জুতোর কোম্পানি করলো, তাদের বিজনেসটাও একটা, তাছাড়া অ্যাসেট লাইবিলিটি সব এক জায়গায় গেল। আরেকটা শর্ত এখানে আছে, বলবো পর শর্তগুলো। এখানে টোটাল অ্যাসেট লাইবিলিটিস ক্যাপিটাল রিজার্ভ সবকিছু কিন্তু চলে আসছে, সবকিছু কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর মিনিমাম যারা, এখানে আরেকটা শর্ত আছে, এখানে মনে রাখবে, MCQতে আসবে, এটা হচ্ছে অ্যামালগামেশন হতে গেলে অ্যাটলিস্ট শেয়ার হোল্ডারের 90% কে আসতে হবে, 90%, ঠিক আছে, 90% আসতে হবে, বাকিরা নাও আসতে পারে, কিন্তু 90% আসতে। অ্যামালগামেশন নেচার অফ merger is an amalgamation as per para 3E of AS14 3E তে এটা লেখা আছে। কি কন্ডিশন দেওয়া আছে দেখো, 5টা কন্ডিশন, আমি যেটা বলছিলাম, এই যে মার্জারের কন্ডিশনটা খুব ভালো করে দেখে নাও, 5টা কন্ডিশন। 1 নম্বর কন্ডিশন কি, all the assets and liabilities, of the transferor company, মানে ওল্ড কোম্পানি, এটা হচ্ছে all the asset and liability of the transfer company became after amalgamation the asset and liability of the transferring company, new company। 1 নম্বর শর্ত। অ্যামালগামেশন ফার্স্ট শর্ত হচ্ছে all the assets and liabilities of the transferor company, মানে ওল্ড কোম্পানি, became the asset and liabilities of the transferring company, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে কি, শেয়ার হোল্ডার হোল্ডিং নট লেস দেন 90%, যেটা আগে বলছিলাম, of the face value of the equity shares of the transfer company other than equity shares already held therein immediately thereafter the amalgamation by the transferring company or its subsidiaries of the nominees বলে দিচ্ছে মানেটা কি বলছে, become equity shareholder of the transferring company by virtue of amalgamation হওয়ার জন্য at not less than 90%, মানে 90% নিচে হলেও চলবে না। অর্থাৎ ওল্ড কোম্পানির, ধরো হচ্ছে একটা ওল্ড কোম্পানি, এন্ড বি হচ্ছে একটা, এই দুটো হচ্ছে ওল্ড কোম্পানি, এই দুটো ওল্ড কোম্পানি নিয়ে একটা সি কোম্পানি হচ্ছে, নিউ কোম্পানি হবে, ঠিক আছে। তার মানে এই দুটো কোম্পানির অ্যাটলিস্ট 90% শেয়ার হোল্ডার এই নিউ কোম্পানিতে চলে আসবে, ঠিক আছে। কিন্তু এমনও তো হতে পারে যে কিছু এদের যে শেয়ার হোল্ডার, কমন শেয়ার হোল্ডার এর মধ্যে আছে, তাহলে সেই কথাটা মাঝখানে লেখা আছে। তাহলে অ্যাটলিস্ট এটাই জেনে রাখো যে ওল্ড কোম্পানির 90% শেয়ার হোল্ডার কিন্তু নিউ কোম্পানিতে আসবে, এটা হচ্ছে সেকেন্ড শর্ত, ঠিক আছে। 2 নম্বরে এসো, 3 নম্বরে, the consideration for the amalgamation receivable by those equity shareholder of the transferring company who agree to become equity shareholder of the transferring company is discharged by the transferring company wholly by the virtue of equity shares of the transfer company। তাহলে মনে রাখতে হচ্ছে যে এখানে কি বলছে, যে এই যে ওল্ড কোম্পানি যারা শেয়ার হোল্ডার, তারা নিউ কোম্পানিতে আসছে, তারা কিন্তু ওল্ডে ওরা ইকুইটি শেয়ার হোল্ডার ছিল, এখানে এসেও তারা ইকুইটি শেয়ার হোল্ডারই হবে। তাকে যেহেতু ওরা ইকুইটি শেয়ার হোল্ডার ছিল, এই নিউ কোম্পানিতে এসে তারা ইকুইটি শেয়ার হোল্ডার হবে। তাহলে দেখো, দ্য কনসিডারেশন অফ দ্য কি হবে, অ্যামালগামেশন রিসিভেবল বাই দোজ ইকুইটি শেয়ার হোল্ডার অফ দ্য ট্রান্সফার কোম্পানি, ওল্ড কোম্পানি, হু এগ্রি টু বিকাম ইকুইটি শেয়ার হোল্ডার অফ দ্য ট্রান্সফার, পুরোনো কোম্পানি এগ্রি হবে শেয়ার হোল্ডার হওয়ার জন্য, কোম্পানি ইজ ডিসচার্জ বাই দ্য ট্রান্সফারিং কোম্পানি, তাদেরকে হোললি বাই দ্য ইস্যু অফ ইকুইটি শেয়ার, সমস্তটা ওদের ইকুইটি শেয়ার দিয়ে দেওয়া। ফ্র্যাকশনাল হতে পারে, except that cash may be paid in respect of any fractional। ধরো বলা হলো যে একজনের হিসাব করতে গিয়ে দেখা গেল ওর 100.2 চলে এলো তার শেয়ার, তাহলে এই যে 1.2 এর যে শেয়ারের মূল্য তাকে ক্যাশ দিয়ে দেওয়া হবে, 100টা শেয়ার সেটা পাবে, বোঝা গেল। তাহলে ফ্র্যাকশনাল ব্যাপারটার জন্য ক্যাশ দেওয়া হবে, বাকির জন্য ফুল
শেয়ারই পাবে, শেয়ার টু শেয়ার হবে। 3 নম্বর কি, বিজনেস অফ দ্য ট্রান্সফার কোম্পানি মানে ওল্ড কোম্পানি ইজ ইন্টেন্ড টু ক্যারিড অন আফটার অ্যামালগামেশন বাই ভার্চু অফ কোম্পানি। যে বললাম জুতোর কোম্পানি হলে জুতো, এই যদি জুতো বিজনেস করতে জুতোই করতে হবে। মার্জার বলছি, কিন্তু অ্যামালগেশন কাইন্ড অফ মার্জারটা বলছি। অ্যামালগেশন দুভাবে হয়, একটা পারচেজ হয়, একটা মার্জার হয়। যখন মার্জার হবে এই 5টা শর্তকে মানতে হবে। 5টা শর্তের মধ্যে যদি একটা শর্ত তোমার যদি না মেলে তাহলে কিন্তু সেটা মার্জার হবে না, সেটা পারচেজ হয়ে যাবে। The business of transfer company is intended to be carried on after the amalgamation by the, তাহলে বিজনেস এই যদি স্টিল কারখানা হয়, একটা যদি স্টিল হয় তাহলে নিউটাও কিন্তু আমার নতুনটাও কিন্তু স্টিলে হবে, ঠিক আছে, মানে বিজনেস চেঞ্জ হবে না। 5 নম্বর শর্ত কি, no adjustment is intended to be made to the book values of the asset and liabilities of the transfer company when they are incorporated in the financial statement for transfer company except, দেখো এখানে বলছে আমার যে নিউ এই যে ওল্ড কোম্পানির যে অ্যাসেট, ওই যে অ্যাসেট এন্ড লাইবিলিটি, অ্যাসেট এন্ড লাইবিলিটির যা বুক ভ্যালু ছিল, মানে ব্যালেন্স শিটের যা বুক ভ্যালু ছিল, সেই বুক ভ্যালুটাই কিন্তু চলে আসবে, এর কোনো চেঞ্জ হবে না। নো অ্যাডজাস্টমেন্ট, কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না, এক্সেপ্ট কি বলছে, এক্সেপ্ট কি খুলে গেল, ক্লিক করে ফেললাম, এক্সেপ্ট বলছে টু এনশিওর ইউনিফর্মিটি, একই ধরনের ইউনিফর্মিটি রাখার জন্য the accounting policies, for example, if transfer company is following weighted average method for inventory valuation, the book value of the inventory of the transfer company will be revised by the applying the FIFO method if the transferring company follows FIFO method for inventory। তাহলে এখানে কি বললো, except এটা হতে পারে চেঞ্জ, এইটুকু চেঞ্জ হতে পারে, এইটুকু চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে কি ধরো একটা ওল্ড কোম্পানি যেটা আসছে, ওল্ড কোম্পানিগুলো যেটা নিউ কোম্পানি করছে, এই কোম্পানিতে একটা তোমার বিজনেস ইয়ে ছিল, তোমার ইনভেন্টরি পলিসি ছিল, অ্যাকাউন্টিং পলিসি আলাদা ছিল, ধরো হয়তো লিপো ছিল, কথার কথা বলছি লিপো ছিল এতে, কিন্তু নিউ কোম্পানি যখন আসছে, এই নিউ কোম্পানি কিন্তু ওরা ফিফো মেথড ইউজ করে। লিফো থেকে ফিফোতে আসতে গেলে যে চেঞ্জটা হবে সেইটুকুই হবে, মানে অ্যাকাউন্টিং পলিসিটা যেহেতু চেঞ্জ করতে বাধ্য হচ্ছে সেইটুকুই পরিবর্তন মেনে নেওয়া হবে, বাকিটা মানা হবে না। তাহলে বুঝতে পারছো মার্জার হতে গেলে কি হতে হবে, মার্জার হতে গেলে 5টি কন্ডিশন তোমার মানতে হবে। 1 নম্বর 5টা কন্ডিশনের 1 নম্বর কি কন্ডিশন ছিল, যে আমার 1 নম্বর কন্ডিশন হচ্ছে যে অ্যাসেট এন্ড লাইবিলিটি সবটাই উঠে আসবে নতুন। 2 নম্বর যে 90% শেয়ার হোল্ডাররা নতুন কোম্পানির শেয়ার হোল্ডার হবে। 3 নম্বর হচ্ছে যে শেয়ার হোল্ডার যারা আছে, ইকুইটি শেয়ার হোল্ডার, তাকে ইকুইটি শেয়ার দিতে হবে, ঠিক আছে, ফ্র্যাকশনালটা ক্যাশে হতে পারে। 4 নম্বর কি, যে বিজনেস চলছিল সেই বিজনেসে চলবে। 5 নম্বর কি, একটা ছাড় দিচ্ছে, নো অ্যাডজাস্ট, কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না, বুক ভ্যালুতে হবে, সেটা হচ্ছে বুক ভ্যালুতে হবে, কিন্তু যদি পলিসিগত যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু সেটা অ্যালাউ করা হবে। এইটা হচ্ছে 5টা কন্ডিশন, সেই 5টা কন্ডিশন মনে রাখবে। এটা ইট ইজ অ্যাপ্লিকেবল টু ইউর এমসিকিউ অলসো, and also it is applicable to whenever you doing big problems that will work for you. নেক্সট চলে এসো, দেখো এইখানে জাস্ট ওই কথাগুলো লেখা আছে, আমি এটা ডিটেলস আর যাচ্ছি না, ওই কথাগুলো এখানে তোমার ইয়ে করে টেবিলে করে দেওয়া আছে। এই মেথডটাই এবারে পারচেজ কন্ডিশন, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পারচেজ কন্ডিশন, যেটাকে আমি সংক্ষেপে আমরা অ্যাকাউন্টেন্সে পিসি বলে জানতে, পারচেজ কন্ডিশনটা কোথায় লেখা আছে, AS14 এর 3G তে লেখা আছে। ওইটা থেকে এই যে কাইন্ড অফ অ্যামালগেমেশন কোথায় দেখলে, AS14 এর কোথায় দেখলে, 3E তে দেখলে, তাই না, 3E তে দেখলে, তাই না আগেরটা, আর এটা কোথায় দেখছো, 3G তে দেখছো। তাহলে কি দেখছো, পারচেজ কন্ডিশন কিভাবে হবে, তো মার্জারে পারচেজ কন্ডিশন কি হবে আর পারচেজ মেথডে কি হবে সেটা আমরা বলবো। For purpose of accounting for amalgamation, we are essentially guided by AS14 accounting for amalgamation, এটাই আমরা ফলো করবো, এর বাইরে যাব না। The terms purchase consideration কাকে বলে, aggregate of the shares and other securities, aggregate of the shares are issued and payment made
payment made in form of cash or other asset by the transferring company to the shareholder of the transfer company. তাহলে এখানে কি করছে, একটা নতুন কোম্পানি, নিউ কোম্পানি কি করছে, ওল্ড কোম্পানির শেয়ার হোল্ডারদের, ওল্ড কোম্পানিগুলো, ওল্ড কোম্পানির শেয়ার হোল্ডার হচ্ছে বা না হতেও পারে, তাদেরকে কি দিচ্ছে, ওল্ড কোম্পানি কি দিচ্ছে, হ্যাঁ কি দিচ্ছে, শেয়ার দিচ্ছে, ক্যাশ দিচ্ছে, হ্যাঁ ডিবেঞ্চার দিচ্ছে। কাদেরকে দিচ্ছে দেখো, কে দিচ্ছে, কাদেরকে দিচ্ছে, নিউ কোম্পানি। যেমন নিউ কোম্পানি বলতে ট্রান্সফারি কোম্পানি, যে যেটা দখল করছে ও, ওল্ড কোম্পানির শেয়ার হোল্ডারদের শেয়ার দিচ্ছে, ক্যাশ দিচ্ছে, ডিবেঞ্চার দিচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে তো? তাহলে ইজ সিম্পল ওয়ার্ড, ইট ইজ দ্য প্রাইস পেয়েবল কত টাকা দেবো, বাই দ্য ট্রান্সফার করবে, কারণ ও নিউ কোম্পানি কত টাকা দেবে, কাকে দেবে, ট্রান্সফার কোম্পানিকে, মানে ওল্ড কোম্পানিকে, ফর টেকিং ওভার দ্য বিজনেস, এই বিজনেস টেক ওভার করার জন্য কি দিচ্ছে, সেটা হচ্ছে পিসি, পারচেস কনসিডারেশন। ঠিক আছে, তাহলে কি দেবো, কার উপর ডিপেন্ড করছে, ওদের যে শেয়ার হোল্ডাররা, পুরোনো কোম্পানির শেয়ার হোল্ডার যে ধরনের অ্যাসেট ওদের ছিল ওখানে, সেইটাই দেবে। তার চাইতে যে কম বেশি দরদাম হতে পারে, সেটা পরবর্তীকালে আসছে। The important point to be noted here is the amount paid towards the equity shareholder and preference shareholder is only considered as a part of the, এইটা হচ্ছে তোমার এমসিকিউ, এটা এমসিকিউ। কেন বলছি, মনে রাখবে, ওল্ড কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছে, শেয়ার হোল্ডার কিন্তু দু ধরনের, একটা হচ্ছে তোমার ইকুইটি শেয়ার হোল্ডার, আর একটা হচ্ছে প্রিফারেন্স শেয়ার হোল্ডার। এরাই কিন্তু পাওনাদার। ঠিক আছে, এরাই পাবে। ওল্ড কোম্পানি শেয়ার হোল্ডাররা বলতে ইকুইটি শেয়ার হোল্ডার এবং প্রেফারেন্স শেয়ার হোল্ডার নতুন কোম্পানির কাছ থেকে শেয়ার পাবে, ক্যাশ পাবে, ডিবেঞ্চার পাবে, এরা পাবে। কারা পাবে না, যারা ডিবেঞ্চার হোল্ডার আছে তারা কিন্তু পাবে না। ডিবেঞ্চার হোল্ডার তো কোম্পানির মালিক নয়, তারা তো লং টার্ম বড়োয়ার, লং টার্মের জন্য টাকা ইনভেস্ট করে, ইনভেস্টার, তাই না? তাহলে হেন্স it should be noted that purchase consideration does not include, কাদেরকে ইনক্লুড করে না, with the transferring company will directly pay the debentures holder, তার ডিবেঞ্চার হোল্ডারদের কি করে ডাইরেক্টলি পে করবে না, হ্যাঁ will directly pay করবে। the sum does not include, এই তার মানে পারচেস কনসিডারেশনে, আমি ডিবেঞ্চার হোল্ডারকে ধরবোই না, ওদেরকে আলাদাভাবে টাকা দেওয়া হবে, আলাদাভাবে তাদের সেটেলমেন্ট করা হবে, ক্রেডিটারদের আলাদাভাবে করা হবে, তাই তো? ক্রেডিটাররা কিন্তু লাইবিলিটি, ক্রেডিটার আলাদা দেওয়া হবে অফ দ্য ট্রান্সফার কোম্পানি। ইফ এ সার্টেন লাইবিলিটি অফ দ্য ট্রান্সফার কোম্পানি has not been taken over by the transferring company, it will be discharged by the transferor company. তাহলে এই জিনিসটা বুঝে নিলে, এক নম্বর করে হচ্ছে যে ওল্ড কোম্পানির যারা শেয়ার হোল্ডার, তারা নতুন কোম্পানির কাছ থেকে শেয়ার পাবে, ডিবেঞ্চার পাবে, তোমার প্রিফারেন্স শেয়ার পাবে, পিসি হিসাবে পাবে। কিন্তু আমরা পিসিতে কোনোদিন ডিবেঞ্চার হোল্ডারদের হ্যাঁ কি করব, ইনক্লুড করব না। ঠিক আছে, ইনক্লুড করবো না। আর কাকে করবো না, ক্রেডিটার যারা আছে, ক্রেডিটারদের সাথে ওদের আলাদাভাবে মিটিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আরেকটা কি আছে, ইফ এ সার্টেন লাইবিলিটি, যেহেতু কোনো লাইবিলিটি যদি নতুন কোম্পানি, যেটা অ্যামালগেমেশন হচ্ছে, নতুন কোম্পানি ফর্ম হচ্ছে, সেই কোম্পানি মানে ট্রান্সফারের কোম্পানি, সে যদি বলে যে আমি এই অ্যাসেটটা নেব না, এই অ্যাসেটের ব্যাপারটা কিন্তু পুরনো কোম্পানিকে সেটেল করতে হবে। ঠিক আছে, এরপরে আসছি কি কি পদ্ধতিতে কম্পিটিশন করা হয়। একটা হচ্ছে লামসাম পদ্ধতি, চার পাঁচটা পদ্ধতি। একটা হচ্ছে লামসাম মেথড। এই লামসাম মেথড, লামসাম মানে হচ্ছে দেখো একটা ফিক্সড অ্যামাউন্ট দেওয়া হয় শেয়ার হোল্ডারদেরকে, ট্রান্সফার কোম্পানি। ঠিক আছে, লামসাম মেথড। আরেকটা হচ্ছে তোমার নেট পেমেন্ট মেথড। এই দুটো মেথড হচ্ছে নেট পেমেন্ট মেথড আর নেট অ্যাসেট মেথড। নেট পেমেন্ট মেথড হচ্ছে আন্ডার দিস মেথড দ্য ট্রান্সফারিং কোম্পানি মেক্স ইন্ডিভিজুয়াল পেমেন্ট টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার এন্ড প্রেফারেন্স শেয়ার হোল্ডার। মেন নেট পেমেন্ট মেথডে কি করে না, ট্রান্সফারিং কোম্পানি মানে নিউ কোম্পানি শেয়ার হোল্ডারদের ইন্ডিভিজুয়ালি পেমেন্ট করে, ইকুইটি শেয়ার হোল্ডারদের আর প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের, বাই ওয়ে অফ ক্যাশ, ইস্যু অফ শেয়ার্স, ডিবেঞ্চার। ঠিক আছে, তাহলে এই যে ওল্ড কোম্পানির যারা
ওল্ড কোম্পানির যারা তোমার ইয়ে থাকে, ইকুইটি শেয়ার হোল্ডার বা প্রিফারেন্স শেয়ার হোল্ডার থাকে, তাদেরকে নতুন কোম্পানি কি করে, হ্যাঁ, ক্যাশ দেয়, ইস্যু অফ শেয়ার দেয়, ডিবেঞ্চার দেয়। এটাই হচ্ছে পিসি। এটা একটা মেথড, সেটা মেথডে ডিসকাস করবো কিভাবে। নেট অ্যাসেট মেথড। In this method, the purchase condition is arrived based on the value of the asset. তাহলে এখানে কি হলো, এখানে শেয়ার উপর ডিপেন্ড করলো, এখানে অ্যাসেট কত আছে লেস দ্য আউটসাইড লাইবিলিটিস। তাহলে এখানে এখানে কি কনসিডারেশন কি হবে, টোটাল অ্যাসেট মাইনাস আউটসাইডার লাইবিলিটি। ঠিক আছে, এটা হবে এই নেট অ্যাসেট মেথডে আমার কি হবে, দ্য অ্যাসেট লেস আউটসাইডার লাইবিলিটি এক্সক্লুডিং শেয়ার ক্যাপিটাল এন্ড রিজার্ভ। শুধু কিন্তু এইটা এইটা আরেকটা এমসিকিউ। দেখো, মার্জারের ক্ষেত্রে এভরিথিং আসবে, অর্থাৎ রিজার্ভ এন্ড সারপ্লাসটাও আসবে। মার্জার যখন হবে, রিজার্ভ এন্ড সারপ্লাসটা আসবে। ঠিক আছে, এই মার্জার বলতে কিন্তু আমি যে দুটো মেথড বলছি, একটা হচ্ছে তোমার নেট পেমেন্ট মেথড, এটা এই নেট পেমেন্ট মেথডে তোমার সবটাই আসবে, কিন্তু অ্যাসেট মেথডে কি আসবে, asset matter excluding share capital and reserve taken over by the transferring company as per the AS14. The value of asset and liabilities shall at the values of the agreed between two parties. ঠিক আছে, তাহলে এই যে ভ্যালুস অফ দ্য অ্যাসেট এন্ড লাইবিলিটিস কি হবে, যে টাকায় রাজি হবে সেইটা এগ্রি হবে, যেটা দুটো পার্টি। ইফ দেয়ার ইজ নো ভ্যালু এগ্রিড দেন অ্যাসেট এন্ড লাইবিলিটিস টেকেন। যদি যদি কনসেনসাস না আসে, একমত যদি না হয়, তখন কি করা হবে, এই অ্যাসেট এন্ড লাইবিলিটি যা আছে সেই বুক ভ্যালুতেই হবে। ঠিক আছে, এরপর দেখো, দ্য পারচেজ কনসিডারেশন এসেনশিয়ালি ডিপেন্ডস অন দ্য ফেয়ার ভ্যালু অফ ইটস এলিমেন্ট অফ, ফর এক্সাম্পল দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালুটা কি, শেয়ার এক্সচেঞ্জ মেথড। হ্যাঁ, একে অপরের সাথে শেয়ারের বিনিময় হয়ে যায়। আন্ডার দিস মেথড দ্য পারচেজ কনসিডারেশন ইজ ক্যালকুলেটেড অ্যাট দ্য ইন্ট্রিনসিক ভ্যালু মেথড অফ দ্য ট্রান্সফারার অর ট্রান্সফারিং কোম্পানি। দ্য রেশিও অফ শেয়ার টু বি ইস্যুড ইজ কম্পিউটেড অ্যান্ড মাল্টিপ্লাইড দ্য ইন্ট্রিনসিক ভ্যালু। মানে একটা রেশিও দিয়ে দিল, দুটো থাকলে তুমি তিনটে পাবে, এরকম রেশিও দিয়ে দেবে, 2:3, 5:7, এরকম। টোটাল শেয়ার অফ দ্য ট্রান্সফারিং কোম্পানি শ্যাল বি ডিভাইডেড by the total number of shares. টোটাল শেয়ার ক্যাপিটাল যত আছে, ধরো 1 কোটি টাকা আছে, সেই 1 কোটি টাকা আছে, 10 কোটি টাকা আছে, 10 কোটি টাকা আছে, of the transfer company shall be transfer কোন ওল্ড কোম্পানি shall be divided by the total number of shares। যত নম্বর শেয়ার আছে 1 কোটি আছে, তাহলে 10 টাকা করে হলো। সেইভাবে কিন্তু এই রেশিওতে ভাগ করে দেওয়া হবে ইন্টেন্সিভ ভ্যালু। এরপর চলে এসো, আমরা এটা কাহিনীটা বুঝে গেলাম। বুঝে যাওয়ার পরে এরপরে কিন্তু আমরা একটা প্রবলেম করব না, প্রবলেম করলে খুব ভালো হতো, কারণ প্রবলেম করলে অনেক টাইম চলে যাবে। ঠিক আছে, এসো আমরা আরেকটু আমার যে লেখা সেটা দিয়ে পড়তে হবে, কিভাবে জিনিসটাকে পড়বো। দেখো, আমি লিখেছিলাম, মেনি স্টুডেন্টস থিংস অ্যামালগামেশন ইজ ডিফিকাল্ট অনলি বিকজ দে ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য ফ্লো অফ এন্ট্রিজ, বাট ট্রাস্ট মি, আফটার টুডেজ ক্লাস you will be able to write any amalgamation problem step by step without fear. আমি তোমাদেরকে এটা বলছি, তোমাদের যেহেতু ধরো যখন যে কোনো টিউশনে পড়ানো হয়, পড়ো, সেখানে কি অনেক সময় কিন্তু একসাথে এই যে তুমি একটা ছোট্ট একটা অ্যামালগামেশন প্রশ্ন করতে সারা ক্লাসটা চলে যাবে, হয়তো একটা কমপ্লিট হবে না। কিন্তু তুমি যদি এই চ্যানেলে বসে দেখো, তুমি যে কনসেপ্ট খাতা নিয়ে বসতে হবে, কিন্তু খাতা নিয়ে বসলে কিন্তু তুমি অনেক কিছু শিখতে পারবে। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা বিশেষ করে ডিফারেন্ট মার্জার এন্ড পারচেজ, ডিফারেন্স বিটুইন মার্জার এন্ড পারচেজ আমরা কিন্তু পড়ে নিয়েছি অলরেডি। হাউ টু ক্যালকুলেট পারচেজ কনসিডারেশন কিভাবে ক্যালকুলেট করতে আমরা পরে পড়বো। ঠিক আছে, পারচেজ কনসিডারেশন কিভাবে পড়তে হয় মেন যখন প্রবলেম করবো তখন পড়বো। আমরা আজকে তোমাদের পড়াতে এসেছি, আজকে এমসিকিউ করবো। হাউ টু পাস জার্নাল এন্ট্রিজ, এগুলো করবে তোমাদেরকে টাস্ক দিচ্ছি। জার্নাল এন্ট্রিজ তুমি বুকস অফ ভেন্ডার কোম্পানি, জার্নাল এন্ট্রিজ অফ বুকস অফ পারচেজ গ্রুপ, দু ধরনের জার্নাল এন্ট্রি আছে, বুকস অফ ভেন্ডার কোম্পানি, পারচেজ কোম্পানি। ভেন্ডার কোম্পানি হচ্ছে ওল্ড কোম্পানি, পারচেজ কোম্পানি নিউ কোম্পানি। হাউ টু ক্রিয়েট গুডউইল, কখন ক্রিয়েট হবে, পারচেজ কনসিডারেশন গুডউইল কখন ক্রিয়েট হবে, ক্যাপিটাল রিজার্ভ, স্ট্যাচুরি রিজার্ভের কি কন্ডিশন হবে। এই তিনটে জিনিস আমি একটু বলে দিই, কারণ এমসিকিউ তে আসে। এই যে তোমার আছে গুডউইল,
গুডউইল জিনিসটা কি? গুডউইল এখানে হচ্ছে তোমার, গুডউইল ধরো আমি একটা পারচেজ কনসিডারেশন হলো আমার 2 কোটি টাকা। হ্যাঁ, ধরো আমার পাশে কনসিডারেশন হলো 2 কোটি টাকা, 2 crore, ঠিক আছে। এখন আমি দেখলাম পারচেজ কনসিডারেশন আমার যদি গুডউইল কখন আসবে, দেখা গেল আমি অ্যাসেটটা পাচ্ছি 2 কোটি, অ্যাসেটটা পাচ্ছি 2 কোটি টাকার, কিন্তু ওকে টাকা দিতে হচ্ছে আমার 21 কোটি, ধরো 1.1 crore। তাহলে আমাকে যে 10 লাখ টাকা বেশি দিতে হচ্ছে তার বেশি দিচ্ছি, তাহলে এইটা হচ্ছে আমার গুডউইল। ঠিক আছে, গুডউইল চলে আসে। ঠিক উল্টোটা যদি হয়, এই 2 কোটি টাকা জিনিসটা যদি 1 কোটি আমি 90 লাখে কিনতে পারতাম, তাহলে এই যে আবার 10 লাখ টাকা আমি কমে দিচ্ছি, সেটা আমার ক্যাপিটাল রিজার্ভ চলে যাবে। ঠিক আছে, আমি যদি বেশি দিই, আমার পারচেজ কনসিডারেশনটা যদি আমি বেশি টাকা দিই, কম এসেট পাই, তাহলে কিন্তু গুডউইল হবে। আর যদি আমি কম দিই, ঠিক আছে, কম টাকা দিচ্ছি বেশি পাচ্ছি, তাহলে ক্যাপিটাল রিজার্ভ হয়ে যাবে, তখন রিজার্ভ এটুকু দেবে। ঠিক আছে, এটা তোমাদের এটা তো কিন্তু এমসিকিউ আছে। তাহলে তোমরা কিভাবে পড়বে তার একটা প্ল্যানিং এ আমার এখানে দেওয়া আছে, সেটা বইটার মধ্যে থাকবে, চ্যাপ্টারটা কিভাবে পড়বে। আমরা চলো, হ্যাঁ, এখানে মেথড গুলো আমরা আমরা বলে দিয়েছি কি কি মেথড আছে। দেখো এখানে, এখানে মিনিং পড়ে দিয়েছি, AS14 5 কন্ডিশন মার্জার পড়ে দিয়েছি, তাই না? 5 কন্ডিশন অফ মার্জার পড়ে দিয়েছি, পড়েছি না? 5 কন্ডিশন পড়ে নিয়েছো, ওই যে 5টা কন্ডিশন মনে আছে তো? তাহলে ডিফারেন্স মার্জারের সাথে পারচেজের ডিফারেন্সটা কি? মার্জারের সাথে পারচেজের ডিফারেন্সটা কি? তাহলে মার্জার আর পারচেজের ডিফারেন্সটা কি? মার্জার হতে গেলে তোমার সম্পূর্ণভাবে দুটো পদ্ধতিতে, একটা মার্জার, একটা পারচেজ, একটা পারচেজ মেথড, একটা মার্জার মেথড। তাহলে এইখানে মার্জারটা বলতে কি বোঝাচ্ছে? তাহলে আমাকে 100% কিন্তু আমি ওর সাথে কি করছি, বুক ভ্যালুতে আসছে, সে 0.1% হতে পারে। আর পারচেজের ক্ষেত্রে কি হচ্ছে, আমাকে এখানে শেয়ার দিচ্ছি, ডিবেঞ্চার দিচ্ছি, ক্যাশ দিচ্ছি। এখানে কিন্তু ক্যাশের কোনো গল্প নেই, ক্যাশ কিছু ফ্র্যাকশনাল ক্যাশটা দেওয়া আছে, এটা হচ্ছে তার মূল ডিফারেন্স। পারচেজ কনসিডারেশন, লামসাম মেথড, নেট পেমেন্ট মেথড, নেট অ্যাসেট ইন্টেন্সিং মেথড। ঠিক আছে, এগুলো দেখে নাও। দেখো এখানে ফ্লো চার্ট, অ্যাসেট কি করে, জার্নাল এন্ট্রিস আমি এখন দেখাবো না, জার্নাল এন্ট্রিস অনেক বড় জিনিস। হ্যাঁ, ভেন্ডার কোম্পানি কি জার্নাল এন্ট্রিস হবে, ট্রান্সফার কোম্পানি কি জার্নাল এন্ট্রিস, তবে কি এইগুলো অ্যাসেট রিয়েলাইজেশন চলে যাবে, লাইবিলিটি রিয়েলাইজেশন চলে যাবে, পিসি পারচেজারের চলে যাবে, রিসিপ্ট চলে যাবে, সেগুলো পরবর্তীকালে তোমরা যখন ডিটেলস যখন ম্যাথ গুলো করাবো তোমার মেন্সের জন্য, তখন এগুলোর দরকার আছে। তো চলে এসো আমার এমসিকিউ তে, দেখি এমসিকিউ এখান থেকে কখন থেকে শুরু হচ্ছে। দেখো এইখানে কিন্তু আমার আরেকটা নোট আছে, যেটা বইটাতে তোমাদের মধ্যে থাকবে, ওটা তো তোমার সি এর ইন্টারতে বই ছিল। এখানে কিন্তু এই যে 5টা কন্ডিশন তোমাদেরকে এইমাত্র বললাম, সে 5টা কন্ডিশন এখানে লেখা আছে। অ্যামালগেশন ইন নেচার অফ মার্জার, 5টা কন্ডিশন। একটা যে সমস্ত অ্যাসেট লাইবিলিটি আসবে 90% স্বীকৃতি, আমি শর্ট করে করি। শেয়ার হোল্ডার অ্যাটলিস্ট 90% ইকুইটি শেয়ার হবে। হ্যাঁ, কি কনসিডারেশন চার্জ অনলি বাই দ্য ইস্যু অফ ইকুইটি শেয়ার দেওয়া হবে, ক্যাশ অনলি ফর ফ্র্যাকশনাল শেয়ার। হ্যাঁ, বিজনেসটা সেই বিজনেসটাই চলবে। নো অ্যাডজাস্টমেন্ট ইনটেন্ড টু বি মেড বুক ভ্যালু অফ অ্যাসেট লাইবিলিটি এক্সেপ্ট, হ্যাঁ, ইনফরমেটিভ অফ দ্য অ্যাকাউন্টিং পলিসি। তাহলে সংক্ষেপে এটা করা আছে। এমালগেশন নেচার অফ পারচেজ কি হয়, নেচার অফ পারচেজ এনি ওয়ান কন্ডিশন মার্জার ইজ নট স্যাটিসফাই, এই 5টা কন্ডিশনের মধ্যে তুমি দেখো যদি কোনো তোমাকে তোমাকে তুমি যখন বড় পরীক্ষাতে, যখন মেন্স পরীক্ষায় বড় ম্যাথস আসবে, করতে প্রবলেম আসবে, তখন তুমি কোন পদ্ধতি করবে, মার্জার মার্জার পদ্ধতি করবে না নেচার অফ পারচেজ করবে, তখন দেখবি যে 5টা শর্ত মিলে যাচ্ছে, তখন মার্জার হবে। দেখা যাচ্ছে এখানে মিলছে না, 5টার মধ্যে শর্ত ভঙ্গ হচ্ছে, তখন তোমার এটা নেচার অফ পারচেজে চলে যাবে। অ্যাকাউন্টিং মেথড মার্জার হচ্ছে পুলিং ইন্টারেস্ট মেথড, এটা মনে রাখবে, এমসিকিউ এর জন্য মনে রাখবে, এমসিকিউ এর জন্য মনে রাখবে। সেটা হচ্ছে তোমার এই দুটো পদ্ধতি। হ্যাঁ, অ্যাকাউন্টিং মেথড হচ্ছে দুটো, একটা হচ্ছে পুলিং অফ ইন্টারেস্ট মেথড, আর একটা হচ্ছে তোমার পারচেজ মেথড। পুলিং অফ ইন্টারেস্ট মেথড কি হয়, ফর মার্জারের ক্ষেত্রে অ্যাসেট এন্ড লাইবিলিটিস রেকর্ডেড এক্সিস্টিং বুক ভ্যালু তো হয়, রিজার্ভ এন্ড সারপ্লাস তো কোম্পানি, এটা রিজার্ভ এন্ড সারপ্লাস আসছে, নো গুডউইল অর ক্যাপিটাল। এইখানে একটা এমসিকিউ, এই মার্জারে যখন হয় না, মার্জারে কিন্তু যেহেতু ক্যাশের মানে তোমার এই সমান সমান বুক ভ্যালু তো হয়, তাহলে বুক ভ্যালু অ্যাসেট ইকুয়াল টু অ্যাসেট তো মিলে যাবে, লাইবিলিটি মিলে যাবে, তো সাথে স্বাভাবিকভাবে মানে গুডউইল বা ক্যাপিটাল তৈরি হবে না। তাহলে কিন্তু মার্জারে
তোমার কোনো গুডউইল বা তোমার ক্যাপিটাল রিজার্ভ তৈরি হয় না। ডিফারেন্স বিটুইন দ্য শেয়ার ক্যাপিটাল ইস্যুড বাই দ্য শেয়ার ক্যাপিটাল ট্রান্সফার কোম্পানি ইজ অ্যাডজাস্টেড রিজার্ভ। এবং তার মধ্যে যদি কিছুটা ডিফারেন্স হয়, তার মধ্যে রিজার্ভ থেকে কিন্তু অ্যাডজাস্টেড হবে। রিজার্ভ থেকে রিজার্ভটাই আমার রিজার্ভটা কোনো সময় ক্রেডিট হতে পারে, কোনো সময় ডেবিট হতে পারে। ঠিক আছে, অ্যাডজাস্টেড রিজার্ভের মধ্যে ডেবিট ক্রেডিটটা কম বেশিটা, সেটা আমরা মেন ম্যাথ যখন করবো তখন দেখবো। পারচেজ মেথড ফর পারচেজ অ্যাবজর্পশন কি হয়, অ্যাসেট এন্ড লাইবিলিটিজ রেকর্ডেড এগ্রিড ভ্যালু। যাহা এগ্রিড ভ্যালু হয়েছে, ধরো অ্যাসেট ওর অ্যাসেট আছে হয়তো 5 কোটি টাকা, সে পারচেজ কন্টিনিউ বলছে 6 কোটি টাকা দেবো, তাহলে এগ্রিড ভ্যালুতে হবে। অনলি স্ট্যাচুটরি রিজার্ভ আর প্রিজার্ভ, হ্যাঁ, অ্যামালগেমেশন। এই স্ট্যাচুটরি রিজার্ভটা কিন্তু স্ট্যাচুটরি রিজার্ভ কিন্তু এখান থেকে সমস্ত রিজার্ভ এখানে থাকবে, কিন্তু অনলি স্ট্যাচুটরি রিজার্ভটা এখানে আসবে। ঠিক আছে, এই তোমার পারচেজ মেথডের ক্ষেত্রে অনলি স্ট্যাচুটরি রিজার্ভটা কনসিডারেশন করা হয়, আর গুডউইল এন্ড ক্যাপিটাল রিজার্ভ একটা ক্যালকুলেশন করতে হয় এখানে। তাহলে এটা কিন্তু এমসিকিউ। তাহলে এখানে কিন্তু তোমার গুডউইল ক্যাপিটাল যেটা হয় এখানে হয় না, এখানে নো, এখানে ইয়েস। ক্যালকুলেশন অফ গুডউইল, যেটা আমি বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে, গুডউইল কি হবে। দেখো, পিসিটা যদি বেশি হয় নেট অ্যাসেটের সাথে গুডউইল হবে, আর পিসি যদি কম হয় নেট অ্যাসেটের সাথে ক্যাপিটাল রিজার্ভ হবে, বলে দিচ্ছি আগে। পারচেজ কনস্ট্যান্ট, তাহলে মেথড অফ ক্যালকুলেশন দুটো আমি বলে দিলাম। ঠিক আছে, পিসি নেট মেথডে কি হবে আর পেন মেথডে কি হবে এগুলো বলে দেওয়া হয়েছে। আমরা অ্যাবজর্পশনে চলে যাচ্ছি। তাহলে only one existing company takes over another existing company আর নিউ কোম্পানি, no new company is formed। এখানে কিন্তু কোনো নিউ কোম্পানি ফর্ম হয় না। অ্যাকাউন্টিং হচ্ছে অলওয়েজ ডাউন ইজ ওয়ান মেথড, দ্যাট ইজ পারচেজ মেথড। এখানে কিন্তু অনলি পারচেজ মেথড, যেটি এতে মার্জার অ্যামালগামেশনের কন্ডিশন নয়, অনলি এখানে পারচেজ মেথড হয়। ইন্টারনাল রিকনস্ট্রাকশন আর এক্সটার্নাল রিকনস্ট্রাকশন তোমরা জানো। এটা ইন্টারনাল রিকনস্ট্রাকশন, রিডাকশন টু শেয়ার ক্যাপিটাল ইনভলভ থাকে, রাইটিং টু অ্যাকুমুলেশন লসেস, ডিভ্যালুয়েশন অ্যাসেট লাইবিলিটি, এটা তোমার ইন্টারনাল রিকনস্ট্রাকশন থাকে, সেটা পরে পড়বে। এখানে কিন্তু অনেকগুলো আমার তোমার জার্নাল এন্ট্রিজ দেওয়া আছে। এই জার্নাল এন্ট্রিজ গুলো আমার এখন দেখবো না, কারণ আমি তো বড় ম্যাথসের প্রবলেম সলভের দিকে যাচ্ছি না। এসো আমরা কিন্তু এমসিকিউ দিকে ঢুকে যাই। এমসিকিউ চলে যায়। দেখো, এমসিকিউ এবারে পারতে শুরু করবে। কিন্তু এমসিকিউ আমার প্রায় 100 এমসিকিউ আছে। দেখো, প্রথমটাই দেখো, amalgamation in the nature of merger requires at least 90%, না মুখস্থ হয়ে যাবে, দেখবে at least 90% equity shareholder of transferring company to become the shareholder of the transferring company 90%। ওকে, দেখো সব মুখস্থ হয়ে যাবে। পুলিং অফ ইন্টারেস্ট মেথড, ঠিক আছে, পুলিং অফ ইন্টারেস্ট মেথড মার্জারের ক্ষেত্রে প্রযোজ্য, প্রথম মেথডটা। ঠিক আছে, পুলিং অফ ইন্টারেস্ট মেথড, দুটো মেথড আছে, পুলিং অফ ইন্টারেস্ট মেথড আর পারচেজ মেথড। তার পারচেজ মেথডটা হচ্ছে কি, ওই যেটা তোমার যেটা 5টা কন্ডিশন, একটা যে কোনো একটা কন্ডিশন তোমার স্যাটিসফাইড হবে না, সেটা। ইন পারচেজ মেথড অ্যাসেট আর রেকর্ডেড অ্যাট, পারচেজ মেথড কি এগ্রিড ভ্যালু, পারচেজ মেথড এগ্রিড ভ্যালু। আর পুলিং ইন্টারেস্ট মেথডে কি হবে, পুলিং ইন্টারেস্ট মেথড তো বুক ভ্যালু। এরপর চলে এসো, ক্যাপিটাল রিজার্ভ এরাইজ, ক্যাপিটাল রিজার্ভ কখন হবে, রিজার্ভ ক্যাপিটাল রিজার্ভ মানে কি, ক্যাপিটাল রিজার্ভ যখন হবে তো পিসিটা যখন কম হবে নেট অ্যাসেটের চাইতে, তখন আমার ক্যাপিটাল রিজার্ভ আসে। তাই তো, আমি যখন কম টাকা দেবো, আমি একটা বিজনেস কিনছি, আমি একটা 5 কোটি টাকার বিজনেস কিনছি 4.5 কোটি টাকা দিয়ে, আমি একটা 5 কোটি টাকার বিজনেস কিনছি 4.5 কোটি টাকা দিয়ে, তাহলে আমার 50 লাখ টাকা ক্যাপিটাল রিজার্ভ আসবে, রিজার্ভ সাইডে চলে আসবে। গুডউইল কখন অ্যারাইজ হবে ঠিক উল্টোটা, আমি যখন বেশি টাকা দিয়ে কিনবো, আমি 4.5 কোটি টাকার একটা বিজনেস আমি কিনবো 5 কোটি টাকা দিয়ে, 5 crore দিয়ে। হুইচ রিজার্ভ ইজ রিজার্ভ ইন দ্য পারচেজ মেথড, স্ট্যাচুটরি রিজার্ভ। স্ট্যাচুটরি রিজার্ভ মানে হচ্ছে সেই রিজার্ভ, যে রিজার্ভটা তোমার ওখানে থাকবেই। ঠিক আছে, অনেক স্ট্যাচুটরি রিজার্ভ আছে, হ্যাঁ, আর আইন সিদ্ধ রিজার্ভ, সেটাকে তুমি ওখানে তুমি চেঞ্জ করতে পারবে না, আমার রিজার্ভ কিন্তু থাকবে। স্ট্যাচুটরি রেকর্ডের থ্রু অ্যামালগামেশন, এটা একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করা হয়, অ্যামালগামেশন অ্যাডজাস্ট রিজার্ভ ডেবিট টু এই স্ট্যাচুটরি রিজার্ভ। পারচেজ কনসিডারেশন ইজ পেড টু শেয়ার হোল্ডারদের দেওয়া হয়। ঠিক আছে, ডিবেঞ্চার হোল্ডারদের দেওয়া হয় না, এখন ডিবেঞ্চার লেখা আছে দেখো, ক্রেডিটারকে নয়, এমপ্লয়িকে নয়।
net asset method PC is calculated asset taken over আর liability taken over, এটা দুটোর মধ্যে বিপদ মাইনাস করলে। absorption is always accounted by purchase method, দেখো প্রত্যেকটা অ্যান্সার তোমরা পারবে। reconstruction without forming a new company is called internal reconstruction, নিউ কোম্পানি হবে না সেক্ষেত্রে বলে আমরা ইন্টারনাল রিকনস্ট্রাকশন হচ্ছে। reconstruction account is used to collect, sacrifice or write off losses. Reduction of share capital is credited to reconstruction account. Amalgamation loss, accumulated losses are written off by reconstruction, সব reconstruction debit credit হবে। In pooling method, reserve of transferee company are recorded in book value. Business purchase accounts represent purchase consideration payable. Business purchase account. In purchase method, general reserve of transfer company is not recorded. হ্যাঁ, কারণ not recorded কি এখানে রেকর্ডের কোনো জায়গাই নেই, সুযোগ নেই। if PC is discharged by share only, তাহলে এটাকে কি কন্ডিশন বলবো, মার্জার বলবো। যদি শেয়ার ছাড়া হয় তাহলে ক্যাশে হয়, আদার কাইন্ডে হয়, হ্যাঁ, আদার ডিবেঞ্চার দিয়ে হয়, তখন কিন্তু এটাকে বলবো না, সেটা পারচেজ মেথড হয়ে যাবে। হোয়াট ইজ নট এ কন্ডিশন অফ মার্জার, মার্জারে যদি দেখো এটা অ্যাসেট লাইবিলিটি সবটাই আসবে, 90% হবে, বিজনেস কন্টিনিউ করবে, তাহলে এটা নয়, ক্যাশ পেমেন্ট করা যাবে না, এক্সেপ্ট একটা কন্ডিশন বলা আছে। External reconstruction result in formation of new company, যেমন amalgamation. Creditors sacrifice is transferred to creditor, যেটা স্যাক্রিফাইস করলো তাহলে রিকনস্ট্রাকশন এখানে চলে যাবে। ক্রেডিটার, একটা ক্রেডিটার ধরো 1 কোটি টাকা পেতো, হ্যাঁ, ওকে বলা হলো তুমি ভাই যা অবস্থা তাতে 75 লাখ টাকা না, এই 25 লাখ টাকা আমার রিকনস্ট্রাকশন অ্যাকাউন্টে আমার গেন ইয়েতে চলে যাবে, প্রফিটে চলে যাবে। গুডউইল রিটেন অফ ইন ইন্টারনাল রিকনস্ট্রাকশন ডেবিটেড টু রিকনস্ট্রাকশন অ্যাকাউন্ট, এগুলো খুব ইজি, আগেই করেছো তোমরা। আন্ডার পারচেজ মেথড গুডউইল ইজ শোন ইন ট্রান্সফারি বুক, পারচেজ মেথডে ট্রান্সফারি যে ওল্ড নিউ কোম্পানি, এটা হচ্ছে নিউ কোম্পানি, ওল্ড কোম্পানি কোনো অস্তিত্ব থাকছে না, তাই না, তার এখানে গুডউইল আসবে কি করে, তাতে গুডউইল নেই বলে তাই হালত হয়েছে। হুইচ অ্যাকাউন্ট ইজ ওপেন ইন ট্রান্সফারি কোম্পানি বুক, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। PC discharge partly in cash violates the condition কি, মার্জার, ক্যাশ দিলে মার্জার থেকে ভায়োলেট হয়ে যাবে, তখন ওই পিসিতে তোমার নেট পারচেজ মেথডে চলে যাবে। এরপর দেখো এখানে কিন্তু আরো অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো দেখো, অ্যামালগামেশন মিন্স মার্জার অবজেকশন কোম্পানি, which of the following is not a form of amalgamation, কোনটা অ্যামালগামেশন নয়, ইন্টারনাল রিকনস্ট্রাকশন অ্যামালগামেশন নয়, এগুলো সব মার্জার, অ্যাবজর্পশন আর ইন্টারনাল রিকনস্ট্রাকশন অ্যামালগামেশন, কিন্তু ইন্টারনাল রিকনস্ট্রাকশন অ্যামালগামেশন নয়। ওটা শেয়ার ক্যাপিটাল, তোমার শেয়ার ক্যাপিটাল কি করা হয়, একটা কোম্পানি যখন লসে রান করে, হ্যাঁ, এই যখন তোমার ডেবিট সাইডে যখন লস পিএল হয়ে যায়, ডেবিট পিএল লাগে, তখন এটাকে এই অ্যামাউন্টটাকে অ্যাডজাস্ট করার জন্য, হ্যাঁ, এটা রিজার্ভটাকে বাড়ানোর জন্য এই শেয়ার ক্যাপিটাল গুলো কমানো বাড়ানো হয়, ক্রেডিটারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে, সেটা ইন্টারনাল রিকনস্ট্রাকশন। Transferor company is also known as vendor company, ঠিক আছে, আর একটা ভেন্ডি কোম্পানি আছে, সেটা হচ্ছে ট্রান্সফারি কোম্পানি। Transferee company is also known as the purchasing company. AS14 আমরা দুটো জিনিস পেয়েছিলাম, দেখো দুটো পেয়েছিলাম, সেকশন রুল ক্লজ পেয়েছিলাম, একটা একটা জি, ঠিক আছে, এটা কত ধরনের আছে, এটা কাকে ডিটেলস লেখা ছিল। 14 recognize how many types of amalgamation, হচ্ছে তোমার 2 types of amalgamation. Amalgamation in the nature of merger 90%, দেখো সব পেরে যাবে। In merger purchase consideration is discharged, purchase consideration মার্জারের ক্ষেত্রে কি হয়, মার্জারের ক্ষেত্রে wholly by issue of equity shares except fraction of cash, সব পারবে করতে। In amalgamation in nature of purchase asset are recorded, amalgamation এর ক্ষেত্রে asset purchase in the nature of purchase asset গুলো কি হয়, agreed value তে হয়, হ্যাঁ, কি হয়, agreed book কি বলে, মার্জার আছে, amalgamation এর nature of purchase সি, হ্যাঁ,
মার্কেট ভ্যালু আর বুক ভ্যালু, ঠিক আছে, সি অ্যান্সার। তারপর চলে এসো পুলিং অফ ইন্টারেস্ট মেথড, ওইটা মার্জারটা। Purchase method is applicable when purchase method applicable when any one condition of margin is not satisfied. পাঁচটা কন্ডিশন কি কি বলতো, কি কি কন্ডিশন অ্যাসেট লাইবিলিটি সবগুলোই আসবে একটা কন্ডিশন, অ্যাসেট প্লাস লাইবিলিটি, মনে রাখো একটা কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন 90% কন্ডিশন, 90% শেয়ার হোল্ডার। হ্যাঁ, শেয়ার হোল্ডার কি হবে, নিউ কোম্পানির শেয়ার হোল্ডার হবে, নতুনের শেয়ার হোল্ডার হবে। 3 নম্বর কি, সেম বিজনেস। 3 নম্বর হলো সেম বিজনেস। 4 নম্বর কি, 4 নম্বর বুক ভ্যালু। আর 5 নম্বর হচ্ছে যখন অ্যাকাউন্টিং পলিসি কখন চেঞ্জ হবে, অ্যাকাউন্টিং পলিসি যখন চেঞ্জ হবে তখন তোমার ওই ফ্র্যাকশনালি এটা অ্যাকাউন্টিং পলিসি যদি কোনো চেঞ্জ করে তখন তখন তোমার একটা ওটা ওটা কনসিডার করা হয়। পারচেজ অফ কনসিডারেশন, পারচেজ কনসিডারেশন ইনক্লুডস পেমেন্ট টু শেয়ার হোল্ডার which is excluded from the purchase consideration. ইকুইটি শেয়ার হোল্ডার পেমেন্ট, প্রেফারেন্স হোল্ডার, ডিবেঞ্চার হোল্ডার, ঠিক আছে, ডিবেঞ্চার হোল্ডার কোনো পারচেজ কন্ডিশন আসে না, ঠিক আছে, এটা অ্যান্সার ডি। এটারও হবে, হ্যাঁ, সি অ্যান্সার, হ্যাঁ। নেট অ্যাসেট মেথড ইজ, নেট অ্যাসেট মেথড ইজ, নেট অ্যাসেট মানে হচ্ছে অ্যাসেট মাইনাস আউটসাইড লাইবিলিটি, আগে বলেছিলাম অ্যাসেট মাইনাস আউটসাইড লাইবিলিটি, নেট অ্যাসেট মেথড। লাম্প সাম মেথড ইজ ফিক্সড টোটাল অ্যামাউন্ট এগ্রিড, লাম্প সাম মানে ফিক্সড। নেট পেমেন্ট মেথড ইনভলভস ইন্ডিভিজুয়াল পেমেন্ট টু শেয়ার হোল্ডার, নেট পেমেন্ট শেয়ার হোল্ডারদেরকে ইন্ডিভিজুয়াল পেমেন্ট দেওয়া হয়। Intrinsic value method is also called share exchange method. Purchase consideration is recorded at fair value of consideration. Purchase consideration recorded at fair value of consideration. Cash paid for fractional shares কোথায়, হ্যাঁ, A included in PC, এটা কোন ক্যাশ পেড ইন ফ্র্যাকশনাল শেয়ারস, এটা কোথায় হয়, মার্জারে। 5টা কন্ডিশন একটা এতে বলা আছে। পিসি যদি তোমার কি হয়, পিসি যদি বেশি হয় নেট অ্যাসেটের চাইতে, তাহলে কি হবে, পিসি বেশি হয়ে গেছে, পিসি মানে হচ্ছে আমি 5 কোটি টাকা টাকা দিচ্ছি বেশি আর অ্যাসেট পাচ্ছি কম, তাহলে কি হবে, পিসি বেশি দিচ্ছে, তাহলে গুডউইল হবে। পিসি কম হচ্ছে তাহলে কি হবে, ক্যাপিটাল রিজার্ভ হবে। মার্জার ভার্সেস পারচেজ, ইন মার্জার বিজনেস ট্রান্সফার ইজ লিকুইডেটেড, মার্জারে কি হয়, বিজনেস ট্রান্সফার আর ওল্ড কোম্পানিটা লিকুইডেটেড হয়ে যায়, ওল্ড কোম্পানিগুলো কি হয়, ওল্ড কোম্পানিগুলো উইন্ডিং আপ হয়ে যায়, এগুলো উইন্ডিং আপ হয়ে যায়, ওন্ড আপ হয়, আর কি হয়, একটা নিউ কোম্পানির জন্ম হয়। ইন পারচেজ মেথড রিজার্ভ ট্রান্সফার, পারচেজ মেথডে কিন্তু রিজার্ভ ট্রান্সফার হয় কি হয় না, হয়। আর ইগনোর এক্সেপ্ট স্ট্যাচুটরি, দাঁড়াও, ইজ পারচেজ মেথড, হ্যাঁ, তাহলে তোমার মার্জারে কি হয়, অল হয়, অল। আর পারচেজে কি হয়, পারচেজে এক্সেপ্ট রিজার্ভ, কিন্তু কিন্তু কি হয়, কিন্তু স্ট্যাচুটরি রিজার্ভ থাকে। Statutory reserve are recorded through amalgamation adjustment reserve.
ঠিক আছে, আগে দেখে দিলাম, ওইটা একই প্রশ্ন আসছে। গুডউইল ইজ অ্যামোর্টাইজ ওভার, অ্যামোর্টাইজ, এই যে গুডউইলটা যেটা পারচেজ গুডউইল মনে রাখবে, S14 এ লেখা আছে, যদি তোমাকে গুডউইলটা অর্জন করতে হয়, যেটা পারচেজ হয়ে যায়, তাহলে কিন্তু 5 ইয়ার্স, তোমাকে 5 ইয়ার্সে তো ওটাকে অ্যামোর্টাইজ করতে হবে। হ্যাঁ, 5 ইয়ার্সে তো দেখা গেল তুমি 1 কোটি টাকা তুমি ইয়ে করেছো, গুডউইল করেছো, তাহলে এটাকে 5 ইয়ার্সে প্রত্যেক বছর তুমি এটাকে 20 লাখ করে তুমি কি করবে, এটাকে PL এ চার্জ করতে হবে। Pooling method preserve identity of both the capital and reserve. Pooling method দেখলে সবগুলি আছে, সবগুলি পাবে। Journal entries vendors. All assets are transferred to realization account. Purchase consideration receivable is credited to purchase consideration, যেটা তোমার যে রিসিভেবল হবে, পার্চেস যেটা পাওয়া যাবে, সেটা কোথায় করে, রিয়েলাইজেশন অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে। প্রফিট অন রিয়েলাইজেশন ট্রান্সফার টু, এটা হচ্ছে তোমার তোমার ইকুইটি শেয়ার হোল্ডার। প্রফিট যেটা আফটার রিয়েলাইজেশন যে প্রফিটটা বাড়বে, সেটা কাদের প্রফিট? ইকুইটি শেয়ার হোল্ডার প্রফিট, তারা পেয়ে যাবে লাস্টে, একবার লাস্ট ফেজে ওটা হয়, ফাইনাল। অ্যাসেট নট টেকেন ওভার আর সোল্ড বাই ভেন্ডার। ভেন্ডার যদি অ্যাসেটটা যদি না নেয়, তাহলে কি করে, যে ট্রান্সফারি কোম্পানিতে অ্যাসেটটা না হয়, তাহলে ভেন্ডারকে সোল্ড করতে হবে, ট্রান্সফারার কোম্পানিকে সোল্ড করতে হবে। এক্সপেন্স অফ লিকুইডিটি বর্ন বাই দ্য ভেন্ডার আর ডেবিটেড টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। এক্সপেন্সেস বর্ন বাই ভেন্ডার, ভেন্ডারকে যদি ওই এক্সপেন্সটাকে বিয়ার করতে হয়, তাহলে ডেবিট কোথায় করা হবে, রিয়েলাইজেশনে ডেবিট হবে। বুকস অফ পারচেজ কোম্পানি 80 থেকে 100, আর 20টা কোশ্চেন করা বলা আছে। বিজনেস পারচেজ অ্যাকাউন্ট ডেবিটেড উইথ, বিজনেস পারচেজ অ্যাকাউন্ট, দেখো প্রথমে যেটা ফার্স্ট এন্ট্রি, এটা বিজনেস পারচেজ অ্যাকাউন্ট ডেবিটেড উইথ পারচেজ কনসিডারেশন, তাহলে এই অ্যাকাউন্টটা কি হবে, এই অ্যাকাউন্টটা, হ্যাঁ, এই অ্যাকাউন্টটা ডেবিটেড টু পারচেজ কনসিডারেশন। ইফ লাইবিলিটি এক্সিড অ্যাসেট, লাইবিলিটি যদি অ্যাসেটের চাইতে এক্সিড হয়ে যায়, লাইবিলিটি অ্যাসেটের চাইতে এক্সিড হয়ে কি হবে, অ্যাসেটের চাইতে যদি এক্সিড হয়ে যায়, হ্যাঁ, লাইবিলিটি তো বেড়ে গেছে, অ্যাসেটটা কমে গেছে, হ্যাঁ, এক্সিড অ্যাসেট, তাহলে কি হবে, গুডউইল। বি, ইফ অ্যাসেট এক্সিড লাইবিলিটি, উল্টোটা, ক্যাপিটাল দুটোই জিনিস আছে, একটা গুডউইল, একটা ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে, 1 মিনিট আসবে। ঠিক আছে, লাস্ট 5 মিনিট হবে। অ্যাসেট আর রেকর্ডেড ইন দ্য ট্রান্সফারি বুক, কি হবে, এগ্রিড ভ্যালু। ইস্যু অফ শেয়ারস অ্যাট প্রিমিয়াম রেজাল্ট ইন, এটা সিকিউরিটি প্রিমিয়াম, এটা অন্য অন্য গাছের। ইন্টার কোম্পানি ব্যালেন্স এলিমিনেটেড বাই, হ্যাঁ, ডেবিট রিসিভেবল টু রিসিভেবল, ডেবিট ক্রেডিট পেয়েবল, ডেবিট গুডউইল টু স্টক, ঠিক আছে, ডেবিট গুডউইল ক্যাপিটাল রিজার্ভ টু স্টক, এটা হচ্ছে তোমার এ অ্যান্সার। পেয়েবল টু এটাকে ইন্টার কোম্পানি ব্যালেন্স, এটাকে, হ্যাঁ, ইন্টার কোম্পানি ব্যালেন্স হচ্ছে তোমার পেয়েবল টু রিসিভেবল, মানে এটা হচ্ছে ইন্টার উইং বলা হয়, এটাকে বলা হয় ইন্টার উইং বলা হয়। আনরিয়েলাইজড প্রফিট ইজ ইন স্টক ইজ অ্যাডজাস্টেড এগেইনস্ট, যেটা যে প্রফিট আমার হলো না, তার হয় আইদার গুডউইল হয়তো ক্যাপিটাল রিজার্ভের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। ডিবেঞ্চার্স অফ ভেন্ডার ডিসচার্জ বাই ইস্যু অফ নিউ ডিবেঞ্চার্স আর এক্সক্লুডেড ফ্রম পিসি। তার ডিবেঞ্চারের সাথে পিসি গুলো সম্পর্ক, ডিবেঞ্চার থাকলে যেন একটা 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 ইকুইটি শেয়ার হোল্ডারকে, হ্যাঁ, ইকুইটি শেয়ার হোল্ডার ডিবেঞ্চার পেতে পারে, হ্যাঁ, ইকুইটি শেয়ার হোল্ডার ডিবেঞ্চার পেতে, এ কিন্তু প্রেসিডেন্ট আসবে এটা, কিন্তু
ডিবেঞ্চারকে যাই দেওয়া হোক না কেন সেটা পিসির আন্ডারে আসবে না। প্রিমিয়াম অন ডিবেঞ্চার ইজ ক্রেডিটেড টু, প্রিমিয়াম অফ ডিবেঞ্চার্স ইজ ক্রেডিটেড টু কি, প্রিমিয়াম অন ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট। Statutory reserve are shown through statutory reserve are shown through amalgamation adjustment reserve। বারবার প্রশ্নগুলো করা হয়েছে যাতে মনে হয়ে যায়। amalgamation adjustment reserve, হ্যাঁ এটা হচ্ছে ডিডাকশন ফ্রম রিজার্ভ। amalgamation adjustment রিজার্ভ থেকে ডিডাক্ট করা হবে। বিজনেস purchase account is closed by, business important question, business purchase account closed by transferring the goodwill or একবার লাস্ট এন্ট্রি, এটা একবারে লাস্টে তোমার এটা যেটা বাঁচবে আর কি, আমার যেটা লাস্টে যেটা অ্যাডজাস্টেড হবে আইদার ক্যাপিটাল রিজার্ভ হবে গুডউইল হবে। বিজনেস পারচেজ অ্যাকাউন্ট ক্লোজ। When PC is settled in share at premium, premium is credited to for security premium SP, which method records asset at book value। দেখো বুক ভ্যালু হচ্ছে পুলিং অ্যাসেট, পুলিং মেথডে মানে মার্জারে। Realization across people in the bookshop, realization people in the book transferer company, হ্যাঁ transferer company মানে old company। Purchase consideration is payable to, purchase consideration is payable to কাকে দেয়, liquidator। Vendors equity shareholder are paid through, vendor equity shareholder are paid through equity shareholder account। When vendor shares liquidation expense, এই যে ভেন্ডার যখন লিকুইডেশন এক্সপেন্সটা করে তখন সেটা কোথায় ডেবিট করা হয়, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, একবার পড়েছি এটা। When ট্রান্সফারেড কোম্পানি, ট্রান্সফারি কোম্পানি নিউ কোম্পানি বিয়ার্স লিকুইডেশন, সে যখন লিকুইডেশন খরচাটা করে তখন তখন কোথা থেকে সে টাকাটা দেয়, ক্যাপিটাল রিজার্ভ থেকে দেয়। ক্যাপিটাল রিজার্ভ অর গুডউইল, ডেবিট ক্রেডিট যেটা হবে সেটাই। AS14 ডিলস উইথ, এটা তোমার হচ্ছে অ্যাকাউন্ট ফর অ্যামালগামেশন। তাহলে আমার 100টা প্রশ্ন আজকে হয়ে গেল। তাহলে আরো তোমার গোটা কয়েকটা ছিল, যাই হোক অনেকগুলো আলোচনা করা হলো। তুমি জানবে যে এই চ্যাপ্টার থেকে এই কতগুলো প্রশ্ন করলেই হবে, এর চাইতে বেশি প্রশ্ন করার দরকার নেই, ঠিক আছে। কিন্তু আমি যেটা বলছি যে এই যে একটা বিগ চ্যাপ্টার 97 পেজের একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের মেন পরীক্ষার জন্য কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে হবে। তোমরা যদি চাও পরবর্তীকালে আমি 3 মাস পরে আবার জিনিসগুলোকে ইয়ে করবো, আগে প্লিজটা কমপ্লিট করে নি, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমার ইয়েটাকে তোমার ইয়ে করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, মনে রাখো চ্যানেলটাকে, ঠিক আছে।